পেছন থেকে জাহিদ ক্যাসপারের পশ্চাতে বরাবর একটা জোরে লাথি দিল। জাহিদ বলে ওঠে, লাথি দিয়ে শালা তোর কয়টা গার্লফ্রেন্ড? ক্যাসপার নিজের পশ্চাৎ দিয়ে দলতে দলতে মুখ কাচুমাচু করে বলল, বেশি না তো। আমার এই 30 বছর যৌবনে সেঞ্চুরি করা তো স্বাভাবিক বিষয়, তাও আমি হাফ সেঞ্চুরি করেছি। তখন সেজেল কটাক্ষ করে বলে ওঠে ক্যাসপারকে, হ্যাঁ হ্যাঁ, তা ওটা কেন বাদ রাখলি? সেঞ্চুরিটাও করে ফেল। ক্যাসপার এবার বেশ লজ্জাময় ভঙ্গিমায় বেশ কিউট ভাবে বলে উঠল, না থাক, আমার লজ্জা করে। ক্যাসপার এই কথাই সেজেল আর জায়েদ দুজনের মাথায় হাত দিয়ে বসে পড়ে। ক্যাসপার যে 1 নাম্বার প্লে বয় সেটা এই শহরে সবাই জানে। সে নাকি আবার লজ্জাও পায়। রওশন এবার সবার দিকে তাকিয়ে বেশ শক্ত কণ্ঠেই বলে ওঠে, এবার তোরা যা, অনেক দেরি হয়ে গিয়েছে। এবার যে যার নিজের বাড়ি যা। জাহিদ সাথে সাথে ভ্রুকুচকে রওশনকে বলে ওঠে, এই জন্যই তো তোকে বইরা খাটাস বলি। শালা রং ঢং বলতে তো কিছুই নেই তোর মধ্যে। কোথায় একদিন পর সব বন্ধুরা মিলে একটু হাসি ঠাট্টা করবো তা না, তুই আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছিস। রওশন তখন হতাশ হয়েই বলে ওঠে, আরে অনেক রাত হয়েছে, তাই তো তোদের বললাম। আর এতে এত ইমোশনাল ব্ল্যাকমেল করার কি আছে? তখন সেজেল জায়েদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে জায়েদ, বুঝিস না, রাত গভীর হয়েছে, দোস্তের যৌবনে লাড়া দিয়েছে, বউয়ের সাথে ইন্টু পিন্টু করবে, তাই আমাদের চলে যেতে বলছে। জায়েদ সাথে সাথে বলে ওঠে, আচ্ছা, বউ পেয়ে আমাদের কি ভুলে গিয়েছে? কি রে বইরা, কদ্দূর? রওশন এবার প্রচন্ড রেগে ধমকের সুরে বলে ওঠে তাদেরকে, হেই স্টপ ইট ননসেন্স, কি সব আজে বাজে কথা বলছিস তোরা? রওশনের ধমকে এবার সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা ভেঙে সেজেল আবার বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, কিন্তু তার আগে ভাবির সাথে একটু কথা তো বলতে দে। কথাটা রওশাদকে বলেই সেজেল পুতুলের কাছে এগিয়ে যায়। পুতুল হাতে পুতুল নিয়ে বসে আছে চুপচাপ। সেজেল পুতুলের গাল টেনে বলে ওঠে, ওয়াও, কত কিউট, আমি তো পুরো তোমার উপর ক্রাশ খেয়ে গেছি সোনা। পুতুল মৃদু হেসে বলে ওঠে, তুমিও অনেক সুন্দর দেখতে আপু, অনেক কিউট, একেবারে আমার পুতুলের মতো। সেজেল পুতুলের কথা শুনে মুচকি হেসে বলে ওঠে, তাই? কিন্তু আমার থেকে তো তুমি আরো কিউট। জাহিদ এবার ঠাট্টা স্বরে সেজেলকে বলে ওঠে, সাজনা ডাটা, আমি ঠিকই ধরেছিলাম, তুই একটা লেসবিয়ান। আমার আগে থেকেই তোর উপর সন্দেহ ছিল, এই জন্য তো জীবনে একটাও প্রেম করিসনি তুই। এদিকে জাহিদের কথা শুনে সেজেল তো রাগে ফুলে ওঠে। জাহিদকে মারার জন্য ছুটতে শুরু করে। জাহিদ সেজেলের থেকে বাঁচতে রওশাদের পেছনে গিয়ে লুকায়। রওশাদ এমনিতেই ক্লান্ত, তার উপর জুটেছে এই 3 নমুনা। এবার বেশ বিরক্ত হয়ে তিনজনকে দরজা দিয়ে বের করে দেয়। ক্যাসপার মুখ কাচুমাচু করে বলে ওঠে, যা বাবা, যা করার তো তোরাই করলি, আমি তো কিছুই করিনি, তাহলে আমাকে কেন বের করলো? এবার জায়েদ হাত দিয়ে ইশারা করে ক্যাসপারকে সামনে ডাকলো। তারপর তার মাথায় টোকা দিয়ে বলল, তোর এই গোবর ভর্তি মাথায় এত কিছু ঢুকবে না রে। যাও, এবার বাড়ি গিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করো। ক্যাসপার সাথে সাথে বলে ওঠে, হোয়াট ইজ ই গোবর ভর্তি? যাই সেজের এবার ক্যাসপারের প্রতি প্রচন্ড বিরক্ত হয়, আর ক্যাসপারকে পাত্তা না দিয়ে যে যায় হাঁটা লাগায়। পিছন থেকে ক্যাসপার আকুতির স্বরে বলতে থাকে, হেই সেজেল, তুই তো বল, হোয়াট ইজ ই গোবর ভর্তি? এদিকে রওশাদ 3 নমুনাকে বের করে প্রথমেই ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নেয়। পুতুল এখনো চুপচাপ বসে আছে সোফায়। রওশাদ পুতুলের কাছে গিয়ে বলে ওঠে, পুতুল পরি, যা গোসল করে আয়। পুতুল রওশাদের দিকে তাকিয়ে সাথে সাথেই বলে ওঠে, কিন্তু পুতুল বর, আমি তো একা গোসল করতে পারি না, বাড়িতে থাকতে কাকিমণি করিয়ে দিত গোসল। পুতুলের কথা শুনে রওশাদ কি বলবে বুঝে উঠতে পারে না। এখন তো বাড়ির মেড মিস বিজ্ঞান যাও এখানে নেই, সে থাকলে তাকে বলতো পুতুলকে গোসল করিয়ে দিতে। রওশাদ এক মুহূর্ত চুপ করে থাকে, পরক্ষণেই নরম গলায় বলে ওঠে পুতুলকে, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থাকবো, তুই নিজের মতো করে ধীরে ধীরে গোসল করিস, ভয় পেলে ডাকিস। রওশাদের কথা শুনে পুতুল মাথা নেড়ে রাজি হয়। রওশাদ বাথরুমের দরজায় পাশে দাঁড়িয়ে থাকে। পুতুল বাথরুমের ভিতরে চলে যায়। রওশাদ এবার রুমের সোফায় বসে গা এড়িয়ে দিয়ে ফোনটা ঘাঁটতে শুরু করে। তখনই বাথরুম থেকে পুতুল চিৎকার করে ওঠে। রওশাদ তড়িঘড়ি করে কি হয়েছে দেখার জন্য ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে এসেই রওশাদ হতবাক হয়ে যায়। পুতুলের পরনে শুধুমাত্র একটা টাওয়াল। পা পিছলে নিচে পড়ে যাওয়ায় পুতুল চিৎকার করে উঠেছিল। পিছনে ফিরে রওশাদকে দেখে পুতুল ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে বাচ্চাদের মতো করে, আর ভেজা শরীর নিয়ে রওশাদকে জড়িয়ে ধরে।
এদিকে রওশাদ এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পুতুলের শরীরের স্পর্শ যেন রওশাদকে উন্মাদ করে তুলেছে। পুতুল মাথা তুলে রওশাদের দিকে তাকিয়ে বলে ওঠে, পুতুল বর, আমি পড়ে গিয়েছি, দেখো অনেক ব্যথা পেয়েছি আমি এখানে। কথাটা বলেই পুতুল নিজের হাত দেখায়। বেশ কিছুটা ছাল উঠে গিয়েছে। রওশাদ এটা দেখে খুব ঘাবড়ে যায়। তাড়াতাড়ি করে পাশে থাকা শুকনো একটা টাওয়াল দিয়ে পুতুলের চুলগুলো সুন্দর মতো করে মুছিয়ে দেয়। এরপর রুমে গিয়ে সে সোফায় বসিয়ে দেয় পুতুলকে। রওশাদ কেবিন থেকে ফার্স্ট এড বক্সে বের করে পুতুলের পাশে বসে। পুতুল পরনে এখনো কেবলমাত্র পিঙ্ক কালারের সেই টাওয়ালটি। এদিকে রওশাদ যতটা পারছে পুতুলের দিকে না তাকিয়ে কাজ করার চেষ্টা করছে। অ্যান্টিসেপটিক বের করে পুতুলের হাতে লাগাতে যাবে, ঠিক তখনই পুতুল নিজের হাত টান দিয়ে সরিয়ে নেয় আর ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে রওশাদকে, না না, আমি এই পচা ওষুধ লাগবো না ভাইয়া, খুব ব্যথা করে। রওশাদ সাথে সাথে বলে ওঠে, পুতুল জেদ করিস না পুতুল পরি, আমি তোকে ব্যথা দেব না একদম। কিন্তু পুতুল কিছুতেই রাজি হয় না ওষুধটা লাগাতে। ফলে পুতুল দৌড়ে গিয়ে পালাতে যাবে, তবে রওশাদ তার আগেই শক্ত করে তার হাতটা ধরে নেয়। পুতুল কাঁদতে কাঁদতে রওশাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে রওশাদও পুতুলকে ওষুধ না লাগিয়ে যেতে দেবে না। এই টানাটানির মধ্যে হঠাৎ করে পুতুলের টাওয়ালটি খুলে যায় আর পুতুল ঠোঁট কামড়ে রওশাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর রওশাদ হাঁ করে তাকিয়ে আছে পুতুলের দিকে। পুতুলের শরীরে এখন একটাও সুতো মাত্র নেই। পুতুলকে দেখে রওশাদ ঢোক গিলতে থাকে আর পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখে নেয় পুতুলকে। পরক্ষণে চোখটা বন্ধ করে নিচে থাকা তাওয়াল নিয়ে পুতুলের গায়ে পেঁচিয়ে দেয়। আর পুতুল তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে রওশাদকে জিজ্ঞেস করে অবাক হয়ে, পুতুল বর, ও পুতুল বর, তুমি চোখ বন্ধ করে আছো কেন? রওশাদ মনে মনে ভাবে, না, এই মেয়ে দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। রওশাদ পিছন ফিরে পুতুলকে বলে ওঠে, পুতুল, তুই আগে গিয়ে জামা কাপড় পরে আয়, আমাকে কি পিঙ্কি পবি দিয়েছিলি মনে আছে তো? পুতুল এবার আর কথা বাড়ায় না। রওশাদের কথা মতো গিয়ে জামা কাপড় পরে আসে। কিছুক্ষণ পরও রওশাদ এখনো পুতুলের চোখে চোখ রাখতে পারছে না আর কোনো কথাও বলতে পারছে না। তা দেখে পুতুলের মনটা খারাপ হয়ে যায়। পুতুল ঠোঁট ফুলিয়ে রওশাদের কাছে গিয়ে বসে আর দু হাত দিয়ে রওশাদের মুখটা আলতো করে নিজের দিকে ফিরিয়ে নেয়। রওশাদ এতে বেশ অবাকই হয়। পুতুল বেশ অভিমানী স্বরে বলে ওঠে রওশাদকে, তুমি আমার সাথে কেন কথা বলছো না পুতুল বর? আমি কিন্তু এবার প্রচন্ড রাগ করব। রওশাদ এবার কিছু না বলে পুতুলকে নিজের কাছে নিয়ে করে বসিয়ে বলে, তুই যে আমাকে এত জ্বালাচ্ছিস, এখন আমি যদি কিছু করে বসি তখন তুই কাঁদবি না তো? তখন পুতুল বলে ওঠে সাথে সাথে, যা বাবা, আমি আবার তোমায় কোথায় জানালাম? পুতুলের কথা শেষ হওয়ার সাথে সাথেই রওশাদ পুতুলকে খাটের উপর শুইয়ে দিয়ে আবারও পুতুলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। রওশাদ এবার নিজেকে আর সামলাতেই পারেনি। পুতুল চোখ বড় বড় করে রওশাদের দিকে তাকায়। রওশাদকে এবার নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করে পুতুল, কিন্তু রওশাদ এখন নিজের মধ্যেই নেই। গভীরভাবে পুতুলের ঠোঁটে চুম্বন করতে থাকে। ফলে পুতুলের সেদিনের কথা মনে পড়ে যায় আর ভয়ে ছিটিয়ে যায়। আর সহ্য করতে না পারে ছটপট করতে করতে একসময় পুতুল জ্ঞান হারিয়ে ফেলে। পুতুল অজ্ঞান হয়ে যাবার পর রওশাদে হুঁশ ফেরে। রওশাদ পুতুলের ঠোঁট ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে বারবার ডাকতে থাকে পুতুলকে। সকাল 7টা। সুইজারল্যান্ডের সকালটা বেশ নিস্তব্ধ। দূরে বরফে ঢাকা পাহাড়গুলো সূর্যের প্রথম আলোয় হালকা সোনালি হয়ে উঠেছে। জানালার বাইরে লেকের উপর ভাসছে পাতলা কুয়াশা, সাথে হালকা ঠান্ডা বাতাসে পর্দাগুলো দুলছে। এই নিস্তব্ধতার মাঝেই পুতুলের ঘুম ভাঙে। চোখ খুলে তাকায় জানালার দিকে। হালকা সূর্যের আলো চোখে লাগে পুতুলের, কিন্তু মনটা এখনো অচেনা ভয়ের মধ্যে রয়েছে। পুতুলের কাল রাতের কথা মনে পড়লে আর মনে নিজের ঠোঁটে হাত রেখে চারপাশে একবার তাকায়। না, রওশাদ এখন কোথাও নেই। ঠিক সেই সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মিস ব্রিগেনসা। আর তার হাতে রয়েছে পুতুলের জন্য ব্রেকফাস্ট ট্রে। ব্রেকফাস্টের ট্রেটা বেড সাইডে টেবিলের উপর রেখে ইংরেজিতে বলে ওঠে মিস ব্রিগেনসা, স্যার আপনাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ওষুধগুলো খেয়ে নিতে বলেছে। কথাটা বলেই মিস ব্রিগেনসা রুম থেকে বের হয়ে যান আর পুতুল হাঁ হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মিস ব্রিগেনসা এতক্ষণ যে কি বলেছে তা পুতুল একটুও বুঝে উঠতে পারেনি। পুতুল তো অবাক হয়ে বেডের উপর বসে রওশাদের রুমের চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকে।